সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা আজকে শুরু করতে যাচ্ছি লাইট হাউস কর্তৃক নিবেদিত আজকে বিশেষ একটা টেলি ডায়লগ, যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী অগ্রাধিকার বৃদ্ধি করার জন্য আমরা আজকে একটি আলোচনার উদ্যোগ গ্রহণ করেছি। এই আলোচনায় মূলত আমরা চেষ্টা করব যে আমাদের এই অবহেলিত ক্ষুদ্র নিগোষ্ঠী তারা কিভাবে আরও অগ্রাধিকার ভিত্তিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অভিগম্যতা বৃদ্ধি পায়। তো এই আলোচনাটা করার জন্য যারা আমাদের সাথে যোগদান করেছে তাদেরকে আমি পরিচয় করে দিব। তার আগে একটু বলে নেই যে আমরা লাইট হাউস যে প্রকল্পের আওতায় এই কার্যক্রমটা শুরু করেছে টেলি ডায়লগটা আজকে, এটা মূলত একটা বৈদেশিক দাতা সংস্থা একটা কনসোর্শিয়াম গ্রুপ থেকে এই প্রকল্পটা গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি মূলত আমাদের কানাডিয়ান হাই কমিশন এবং আমাদের সুইস এম্বাসির যৌথ সহায়তায় এখানে জিএফএ কনসাল্টিং ফার্ম ব্যবস্থাপনায় আমরা লাইট হাউস থেকে এই প্রকল্পটা বাস্তবায়ন করছি। প্রকল্পটাতে মূলত চেষ্টা করা হবে আমাদের ৬টি জেলায় যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে সেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে তাদের সক্ষমতা, সামাজিক এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং এছাড়াও তাদের সরকারি সেবায় যেসব অভিজ্ঞতা কম আছে সেসব জায়গায় আমরা বৃদ্ধি করার জন্য তাদের সহায়তা করব। সর্বোপরি আমাদের ক্ষমতায়ন এবং সমতার জন্য আমরা SDG 5 অর্জন করব এবং SDG 13 আমরা অর্জন করতে যাই। আপনারা জানেন যে এখন ক্লাইমেট চেঞ্জের কারণে সকলে আমরা, বিশেষ করে মেয়েরা বেশি ভালনারেবল হচ্ছে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী বেশি ভালনারেবল সিচুয়েশন পড়েছে। তো এই প্রকল্পের অন্যতম টার্গেট যে আমাদের SDG 13কে আমরা অর্জন করতে চাই এবং সবশেষে SDG 16 যে প্রতিষ্ঠানগুলো, যেসব প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারি সেবা পরিষেবাগুলো জনমানুষের কাছে পৌঁছায় যায় সেই প্রতিষ্ঠানগুলোর সাথে আমরা কাজ করি এবং তাদের সক্ষমতা বৃদ্ধি করব। তো এই প্রকল্পটা আমরা শুরু করেছি মাত্র। তো এই প্রকল্পতে আমরা যে মূলত আমাদের আদিবাসী জনগোষ্ঠীর কীভাবে অভিজ্ঞতা বৃদ্ধি করা যায় সেটা একটা প্রয়াস নিয়েছি এই কারণে যে আমরা গত 9ই আগস্ট আদিবাসী দিবস আমাদের বাংলাদেশে আমরা উদযাপন করেছি। তো এই উদযাপনের অংশ হিসেবে আমরা এই টেলি ডায়লগের আয়োজন করেছি, যেখানে চেষ্টা করব যে এই আলোচনার মাধ্যমে আমাদের সরকারের সেবায় কীভাবে অভিজ্ঞতা আরও বৃদ্ধি করতে পারি। আমি পরিচয়তে শুরু করি। আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। আমি লাইট হাউসের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী প্রধানের দায়িত্ব পালন করছি। তো আজকে আমি এই প্রোগ্রামটা সঞ্চালনা করব। বাট আমি ডান দিক থেকে একটা পরিচয় করে দিই। আমাদের জনাব সাইদুর রহমান, আমাদের মহাপরিচালক সমাজসেবা অধিদপ্তর, সমাজসেবা মন্ত্রণালয়। আমি স্যারকে সুস্বাগতম জানাচ্ছি। আমার এক্সট্রিম ডান পাশে আছেন মোশাররফ হোসেন, পরিচালক সোশ্যাল সেফটি নেট অর্থাৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সমাজসেবা অধিদপ্তর, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আমি স্যারকে সুস্বাগতম জানাচ্ছি। আমার বাম পাশে আছেন একজন আদিবাসী অ্যাক্টিভিস্ট বলতে পারি, অধিকার কর্মী এবং উনি নির্বাহী পরিচালক আশুস, এটা রাজশাহী বেস একটা অর্গানাইজেশন। ওনার নাম হলো রাজকুমার সাউ। আমি রাজকুমার সাউকে সুস্বাগত জানাচ্ছি। আমার ডান পাশে একেবারে আছেন আমাদের অ্যাডভোকেট প্রমিলা টুডু। উনি লয়ার, উনি ঢাকা জজকোর্টে প্র্যাকটিস করেন, একই সাথে উনি একটা অধিকার কর্মী। মোস্ট ইম্পর্টেন্টলি উনি আদিবাসীদের একজন প্রতিনিধি। প্রমিলা, আপনাকে সুস্বাগত জানাচ্ছি। আমাদের মহাপরিচালক মহোদয় এবং তার দপ্তর, আপনারা জানেন সরকারের এই দপ্তরই মূলত যত সোশ্যাল সেফটিনেট কর্মসূচি আছে তাদের মাধ্যমেই কিন্তু এই বরাদ্দ এবং চ্যানেল হয়। এটা একটা বিশাল বড় অধিদপ্তর এবং এই অধিদপ্তরের মহাপরিচালক আমাদের সাইদুর রহমান স্যার আছেন। এই সামাজিক নিরাপত্তা কর্মসূচি এইটার সম্পর্কে সরকারের যে বর্তমান চালু আছে সেটা সম্পর্কে আপনি যে স্যার একটা সেন্ট্রাল আইডিয়া সম্পর্কে একটু ধারণা দেন। আমরা জানি যে সমাজসেবা অধিদপ্তর এটি গরিব দুস্থদের অধিদপ্তর হিসেবে পরিচিত। আমরা আমাদের একটি স্লোগান যে নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার। আমরা জুলাই 2024 যে বিপ্লব সাধিত হয়েছে সেখানে যে চেতনা, সেই চেতনার সাথে সঙ্গতি রেখে আমরা বৈষম্যহীন, শোষণমুক্ত, ন্যায় ভিত্তিক সমাজ গঠন করার জন্য সমাজসেবা অধিদপ্তর কাজ করে যাচ্ছে। মূলত যারা সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী সহ টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের বিশাল কর্মযজ্ঞ রয়েছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের 54 রকমের মোটা দাগে কর্মসূচি রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কর্মসূচিগুলো আমি আপনাদেরকে বলবো। সেটি হচ্ছে
আমরা এটা কম বেশি সবাই জানি, বয়স্ক ভাতা। আমরা প্রায় 61 লক্ষ জনকে চলতি বছরে আমাদের টার্গেটে রয়েছে, 61 লক্ষ লোককে আমরা বয়স্ক ভাতা প্রদান করব এবং জনপ্রতি আমরা 650 টাকা হারে তাদেরকে প্রদান করব। এটি গত বছর থেকে আমাদের পরিমাণ কিছুটা বাড়ানো হয়েছে 50 টাকা। এছাড়া আমাদের আরেকটি উল্লেখযোগ্য কর্মকাণ্ড হচ্ছে আমরা বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, এটার উপকারভোগী আমার প্রায় 29 লক্ষ এবং আমরা জনপ্রতি 650 টাকা করে প্রদান করে থাকি। আমাদের আরেকটি কর্মসূচি হচ্ছে প্রতিবন্ধী ভাতা। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের একটি সফটওয়্যার রয়েছে, যে সফটওয়্যারে প্রায় 36,36,000 প্রতিবন্ধী, আমাদের নিবন্ধিত প্রতিবন্ধী রয়েছে। আমরা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তাদের নাম সংগ্রহ করি। আমাদের জেলা উপজেলা তৃণমূল পর্যায়ে এই সমস্ত প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তিকরণের কার্যক্রম চলমান রয়েছে। সুনির্দিষ্ট ডক্টর তাদেরকে সার্টিফাই করেন এবং অনলাইন আবেদনের মাধ্যমে আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করে থাকি। আমার এই 36.36 লক্ষ উপকারভোগীর মধ্যে আমরা চলতি বছরে 34.50 লক্ষ প্রতিবন্ধীকে আমরা জনপ্রতি মাসিক 900 টাকা হারে আমরা প্রদান করার উদ্যোগ গ্রহণ করেছি। এছাড়াও আমাদের বাকি যে অংশটুকু 36.36 লক্ষ, বাকিদের আমরা প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির আওতায় প্রায় 81 লক্ষ জনগোষ্ঠীকে আমরা কাভারেজ দিচ্ছি। অর্থাৎ আমাদের লক্ষ্য হচ্ছে পুরো 36.36 লক্ষ প্রতিবন্ধীকে এই সুবিধার আওতায় আমাদের নিয়ে আসা। আমরা জানি যে আমাদের একটি বিশাল জনগোষ্ঠী, হিজড়া জনগোষ্ঠী রয়েছে। এই 14,129 জন আমরা হিজড়াকে এই কর্মসূচির আওতায় নিয়ে আসছি। আমাদের এবছরে এদের জন্য বাজেট রয়েছে 13 কোটি টাকার ঊর্ধ্বে। আমরা এই হিজড়া জনগোষ্ঠীর যে বাচ্চারা যারা স্কুলে লেখাপড়া করে তাদের জন্য আমরা শিক্ষা উপবৃত্তির ব্যবস্থা করেছি, তাদেরকে আমরা শিক্ষাবৃত্তি প্রদান করছি। এছাড়া আরেকটি জনগোষ্ঠী রয়েছে বেদে জনগোষ্ঠী, আমরা তাদের সম্পর্কেও জানি। আমরা 11,988 জন বেদে জনগোষ্ঠীকে এই কর্মসূচির আওতায় আমরা নিয়ে আসছি এবং তাদের বাচ্চাদেরকেও আমরা উপবৃত্তি প্রদান করে থাকি। তাদেরকে আমরা এককালীন একটা ভাতা প্রদান করে থাকি এবং তারা যাতে পুনর্বাসিত হতে পারে এই ব্যাপারে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশিক্ষণ প্রদান আমরা আমাদের কর্মসূচির অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া আমরা যে অনগ্রসর জনগোষ্ঠী, যেটা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু, আদিবাসী সহ যারা অনগ্রসর জনগোষ্ঠী, 99,402 জন আমাদের টার্গেটে এবার রয়েছে এবং তাদের জন্য আমাদের বাজেট এবার 86,11 লক্ষ টাকা। এবং আরেকটি অংশ আমরা জানি যে চা শ্রমিক হিসেবে পরিচিত, যাদের উপকারভোগী আমাদের হচ্ছে প্রায় 1,443 লক্ষ এবং তাদের জন্য আমার বাজেট হচ্ছে 112 কোটি টাকা। এছাড়া আপনারা ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন যে ভিক্ষাবৃত্তিতে যারা জড়িত তাদেরকে আমরা আমাদের বিভিন্ন কর্মসূচির আওতায় নিয়ে আসি এবং আমরা তাদেরকে পুনর্বাসন করার জন্য আমরা বিভিন্ন প্রশিক্ষণ থেকে শুরু করে উপকরণ তাদের মাঝে বিতরণ করে থাকি। এই খাতে আমাদের এবার বাজেট রয়েছে 12 কোটি টাকা। এছাড়াও আমরা 6টা রোগের ক্ষেত্রে আমরা এককালীন 50,000 টাকা করে প্রদান করে থাকি। আমরা 60,000 লোককে আমরা এই ভাতাটা প্রদান করব। আমাদের 300 কোটি টাকা বাজেট। এটার 75% অর্থ আমরা সারা দেশে জেলা উপজেলার মাধ্যমে এবং 25% অর্থটা আমরা আমাদের মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, তাদের মাধ্যমে আমরা এটা প্রদান করে থাকি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের এই 6টা রোগ হচ্ছে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে যারা প্যারালাইজড, জন্মগত যাদের হৃদরোগ রয়েছে এবং থ্যালাসেমিয়ার রোগ। এই 6টা রোগের ক্ষেত্রে আমরা এই ভাতাটা প্রদান করে থাকি। আমরা এবার একটু নতুনত্ব নিয়ে আসছি, সেটি হচ্ছে যে যাতে উপকারভোগীগুলো হসপিটালে সেবা গ্রহণকালে তাদের হাতে অর্থটা পৌঁছে দিতে পারি, এই কারণে আমরা এবার 30টি বিশেষায়িত হসপিটালে এই অনুদানটা প্রদান করেছি যাতে প্রকৃত রোগী এই ভাতাটা পেতে পারে। 50,000 টাকা এটি সরকারি তরফ থেকে এককালীন তাকে দেয়া হয় এবং এর মাধ্যমে এই সমস্ত রোগীরা তাদের চিকিৎসা সহ অন্যান্য আনুষঙ্গিক যে খরচ সেখানে এই অর্থটা ব্যয় করতে পারে। আমরা এছাড়াও আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রায় 12,000 জন তাদের জন্য আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে। 41 কোটি টাকার বাজেট রয়েছে। আমরা প্রতিবন্ধিতা শনাক্ত করে থাকি, সেই বিষয়টা আমি উল্লেখ করেছি। এছাড়াও আমাদের ক্ষুদ্র ঋণ কার্যক্রম চলমান রয়েছে। আমরা পল্লী সমাজসেবা কার্যক্রম, পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম, শহর সমাজসেবা কার্যক্রম,
দগ্ধ প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম, এছাড়াও আমরা দক্ষতা উন্নয়ন কর্মসূচি আমরা আমাদের কর্মসূচির অন্তর্ভুক্ত রয়েছে, আমাদের আশ্রয়ণ প্রকল্প রয়েছে। আমরা বিভিন্ন সেবামূলক কমিউনিটির মাধ্যমে ক্ষমতায়ন করে থাকি। আমাদের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে আমাদের হাসপাতাল সমাজসেবা কার্যক্রম। এখানে আমাদের সারা দেশে 538টি ইউনিটে আমাদের এই কার্যক্রমটি রয়েছে। এখানে যারা দুস্থ গরিব রোগী তাদেরকে আমরা সরাসরি অর্থ প্রদানের মাধ্যমে তাদের ঔষধপত্র থেকে শুরু করে তাদের বাড়িতে আসা যাওয়ার এই খরচগুলো আমরা বহন করে থাকি। তো আমরা স্যার আপনার কাছ থেকে আবারও এই বিষয়ে আরেকটু কথা শুনবো। আমি শেষ করতে চাই, আমার সরাসরি উপকারভোগী 2 কোটি। জি। এবং আমি গত অর্থ বছরে আমরা 12,500 কোটি টাকা ভাতা সহ সামাজিক নিরাপত্তা খাতে আমরা ব্যয় করেছি। এটা আমরা মনে করি যে সামাজিক নিরাপত্তা নিয়ে যারা কাজ করছে যে সমস্ত মিনিস্ট্রি, তার মধ্যে আমাদের সমাজসেবা অধিদপ্তর, সমাজ কল্যাণ মন্ত্রণালয় লিডিং মিনিস্ট্রি। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমরা এই কার্যক্রমের সাথে আমাদের এই গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং যে সুইজারল্যান্ড দূতাবাস যে কার্যক্রমটা হাতে নিয়েছে, এইটা তারাও কিন্তু অনুধাবন করেছে। সরকারের মোটামুটি সক্ষমতা বেড়েছে এবং একটা ওয়েলফেয়ার স্টেট হওয়ার জন্য যা যা করণীয় সরকার মোটামুটি পদক্ষেপ নিয়েছে। এখন এনারা যে দাতা সংস্থা তারা উদ্যোগ নিয়েছে যে যাতে এই 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 সুযোগগুলান যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তারা যেন পাইতে পারে এবং একই সাথে এখানে যেন বৈষম্য না হয়, সেই জন্য যাতে নারীদেরকে এবং মানে মার্জিনাল কমিউনিটিকে ওদেরকে ইউনাইটেড করা, ওদেরকে শক্তিশালী করা, ওদের অ্যাসোসিয়েশনগুলো শক্তিশালী করা, যাতে ভয়েসটা রেইজ করতে পারে। তো এই কাজগুলো কিন্তু তারা করার জন্য আমাদেরকে একটা অপরচুনিটি তৈরি করে দিয়েছে। তো এর মধ্যে অন্যতম আমাদের যে রাজকুমার সাউ আমাদের আদিবাসী প্রতিনিধি আছেন, আমরা একটু স্যার শুনি এই মহান কর্মযজ্ঞের মধ্যে তারা কতটুকু সুযোগ পাচ্ছে এবং তারা এই সুযোগ পাওয়ার ক্ষেত্রে কোনো বৈষম্য শিকার হচ্ছে কিনা। জনাব রাজকুমার সাউ। আসলে আমরা শুরুতেই বলি যে আসলে সরকারকে আমরা ধন্যবাদ দিই যে আসলে যেটা একেবারে মানুষ যে অনেক পিছিয়ে ছিল সেখান থেকে অনেকটাই এগিয়ে আসছে আর কি। কিছুটা হলো মানুষের সুযোগ সুবিধা, যারা একেবারে বয়স্ক মানুষ, বিধবা মানুষ, যাদের কোনো ছিল না, এই ভাতাগুলো দেওয়ার ফলেও যারা পাচ্ছে কিছুটা হলো তাদের গ্রহণযোগ্যতা বেড়েছে। কারণটা হলো যে যাদের একটা বয়স্ক মানুষ, যাদের হয়তো তাদের একটা মানে কোনো খাওয়ার ছিল না, সে টাকাটা 3 মাস পর পেলে তখন একটা হয় আর কি। কিন্তু আমি এই জায়গাটাতে বলবো যে আসলে শুরুতেই যে অনেক বড় একটা যে কর্মসূচি, এই যে সরকার যে উদ্যোগ নিয়েছে, এটা অনেক বড় কর্মসূচি, যে 54টা কর্মসূচি, এটা আসলে আদিবাসীরা আসলে জানেই না অনেকটা। তারা আসলে কোন কর্মসূচিতে কি আসছে তারা নিজেরাও জানে না। সেখান থেকে আমি মনে করি যে একটা অনেক বড় পিছনে পড়ে আছে। আর একটা বিষয় হচ্ছে যে আসলে যে অনেক সময় আমরা মনে করি যদি এটা হতদরিদ্র কিংবা গরিব মানুষের যদি মনে করি যে তাদেরকে আমরা দিতে হবে, তাহলে এখানে সব আদিবাসী কিংবা পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীদেরই পাওয়ার কথা, তারাই কিন্তু পাবে, তারাই তো গরিব। কিন্তু অনেক সময় আমরা মাঠ পর্যায়ে কাজ করতে উপলব্ধি করছি, সেখান থেকে বয়স্ক অনেক আদিবাসীরা আছে, তারপরে বিধবারা আছে, অনেক সময় অনেকে পাচ্ছে, একেবারে পাচ্ছে না সেটা বলতেছি না, আবার অনেকেই পাচ্ছে না, আবার যেটা পাওয়ার যোগ্য না তারাই কিন্তু পেয়ে যাচ্ছে। এটা যদি আপনারা সর্বোচ্চ পর্যায়ের এখানে উপস্থিত আছেন, মহাপরিচালক মহোদয় আছেন, আপনার নিশ্চয়ই অবগত আছেন কিংবা হয়তো অবগত আছেন কিনা আমি জানি না, তা আমার মনে হয় কিছুটা ধারণা আছে যেহেতু আপনারা কাজ করতেছেন। সেই সব জায়গাতে আমরা যখনই যাই তখনই দেখি যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা কিংবা আপনার যদি এই যে ভিজিডি যেটা বলতেছে, সেখান থেকে কিছুটা হলো তারা মানে ওখান থেকে পিছিয়ে আছে। মানে তারা যারা পাওয়ার মতো তারা হয়তো পাচ্ছে না, কিংবা হয়তো তারা এখানে শুধু সরকার কিংবা জনপ্রতিনিধিরা এখানে শুধুমাত্র দোষ দিব সেটাও না, আমাদের নিজেদেরও যারা তারাও অসচেতনার কারণের জন্য তারা জানে না এবং সেটা প্রচার নাই। হয়তো যারা মাইকিং যখন করলো তখন তারা কিন্তু মাঠে কাজ করছে, কিন্তু আমাদের এখানে একজনকে আরেকজনকে বলা হয় না। আদিবাসীরা তারা এটা বলেও না এবং শুনেও না। হ্যাঁ, এই জন্য আমরা যখন কাজ করি, যখন আমরা বিভিন্ন সংস্থায় কাজ করি, তখন আমরা নিজেরাও বলি যদি এটা তাদের ভাষায় যদি প্রচার করা যেত, যদি নিজের তাদের যদি একটা আদিবাসী ভাষায় যদি প্রচার করা যায়, তাহলে আবার শুনবে যে আমার ভাষায় কি ব্যাপার, মাইকিং হচ্ছে কি শুনি, তখন একটা আগ্রহ প্রকাশ হয়। তো এটা প্রচারটা হয়তো করে না বলতেছি না, কিন্তু এমনভাবে হয় সেই জায়গাটাকে তারা
এখান থেকে তারা ই করতে পারে না। আজকে আমরা আলাপ করছি স্যার হলো প্লেন ল্যান্ডে যারা যারা এটা আমি বলবো যে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে দিনাজপুর একেবারে ঠাকুরগাঁ এই বেল্টে যে প্লেন ল্যান্ডে যে আদিবাসী সেটা নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু আরো এর বাইরে ময়মনসিংহ এলাকায় আছে, সব এলাকায়, তারপরে নেত্রকোনা এদিকে আমাদের হেলথ আছে, অনেক বড় গ্রুপ আছে সমতলে। তো আমরা হয়তো তাদের প্রতিনিধিদের পরে আলাপ করার সুযোগ পাবো। আদিবাসী প্রায় 50টি আছে সারা দেশে, 50টি জাতি, 16.5 লক্ষ আদিবাসী রয়েছে সারা দেশে। না, আর এখানে স্যার একটা বিষয় হলো এখানে প্রায় 30 লক্ষের অধিক আদিবাসী হবে, কিন্তু কিছু এবার গণনার এখানে যারা গুনতে গেছিল সেই জায়গাটাতে একটু যদি আপনি 1 মিনিট 2 মিনিট সময় যদি আপনি অনুমতি দেন আর কি। তো সেটা হচ্ছে যে কিছুটা আদিবাসী কমে গেছে। কমে যাওয়ার কারণ হলো যারা ওখানে জরিপ করতে গেছে তারা বলেছে যে তুমি জাতি কি, তখন সে বলেছে আমি খ্রিস্টান, কিন্তু সে আদিবাসী। কিন্তু যেমন উনি খ্রিস্টান, উনি কিন্তু আদিবাসী, কিন্তু উনি যখন বলেছে যে আমি খ্রিস্টান, খ্রিস্টানের ঘরে চলে গেছে। কেউ আবার যখন সনাতন ধর্ম পালন করে, আদিবাসীরা তো সনাতন ধর্ম পালন করে, তুমি কি, আমি হিন্দু বলেছে, হিন্দুর ঘরে চলে গেছে। এই বলে এখন প্রায় 16.5 লক্ষ চলে আসছে। কিন্তু পার্বত্য চট্টগ্রাম ওরা ভুল করে না, পার্বত্য চট্টগ্রাম ওরা কিন্তু আদিবাসী বলে ওখানে যেহেতু 10 লক্ষ, তারা 10 লক্ষই 8 লক্ষ ছিল, 10 লক্ষ হয়ে গেছে। কিন্তু আমাদের সমতলে 20 লক্ষ প্রায় 25 লক্ষ তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঢুকে গেছে। ওনার আলাপের প্রেক্ষিতে স্যার আপনার কাছে আমি আসছি যে এই অসুবিধাগুলো আমরা তো স্যার এটা জানতে পারছি এবং এটা বুঝতে পারছি যে ওনার কথায় যে সরকারের উদ্যোগের ব্যাপারে কোনো অসুবিধা ছিল না, তো কিন্তু যেটা ছিল তথ্য প্রদানের ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে ঘাটতি ছিল, যে সরকারি সুযোগ সুবিধা আসছে তারা জানেই না। আমরা তো জানি ভিজিবি যেটা বলে এখানে প্রতি 2টা রাউন্ডে মানে প্রথম 2 বছরের জন্য 300 জনকে বাছাই করা হয়। এই 300 জনকে ট্রেনিং দেওয়া হয় এবং এই চাল দেওয়া হয়। তো এই 2 বছর পরে ওই সেভিংসের টাকা সহ ওই টাকা ওরা চলে যায়, আবার নতুন করে আরো 300 জনকে যুক্ত করা হয়। এই তথ্যটাই হয়তো আদিবাসী কমিউনিটি জানে না। তো এই আমার মনে হচ্ছে এরকম কিছু গ্যাপ আছে। আপনি স্যার পরিচালক এই দায়িত্বেই আছেন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে, আপনার কাছে কি এই যে অসুবিধাগুলো আছে এই তথ্যগুলো কি কেউ নিয়ে আসছিল আপনার কাছে যে সংখ্যা কমে গেল কিংবা তারা এই সুযোগটা পায় না? আপনার উপজেলাতে, জেলা পর্যায়ে, আপনার একেবারে ইউনিয়ন পর্যন্ত আপনার লোক আছে। আপনি যেটা বললেন যে আমাদের কাছে এই ধরনের তথ্য আছে কি না, অনেক তথ্য আমাদের কাছে আসে যে অনেকে আসে যে আমি বাদ পড়ে গেছি, হয়তো আমার এই সুযোগ সুবিধা পাচ্ছি না, অন্য আমার পাওয়ার কথা পাচ্ছি না, কেন পাচ্ছি না, অনেক বিষয় আমাদের কাছে আসে। তো ওনার যে আলোচনা, সেই আলোচনার সূত্র ধরে আমি একটা জায়গায় শুধু একটু মানে হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে সচেতনতার যে বিষয়টা, যে প্রসারের যে বিষয়টা। এখন কিন্তু আমাদের যাবতীয় সুযোগ সুবিধাগুলো কিন্তু অনলাইন সিস্টেম, অনলাইনে। যেমন আমরা যদি যত প্রকার ভাতা আছে, স্যার যেটা বিস্তার বলছেন, আমি ওইদিকে যাবো না, স্যার সুন্দর উপস্থাপন করছেন। তা আমাদের যত ভাতা বাস্তবায়ন কার্যক্রমটা আছে, বেশিরভাগ আমাদের এই সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো এখন অনলাইন সিস্টেম। এখন অনলাইন আবেদনটা যদি যথাসময় আমি করতে না পারি, তাহলে পরবর্তী সময় কিন্তু এই সুযোগ থেকে আমি অবশ্যই বাদ পড়বার কোনো সুযোগ থাকে না। কারণ অনলাইন আবেদনটা একটা নির্ধারিত সময় পর্যন্ত বেঁধে দেওয়া হয়ে থাকে অনেকগুলোর ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে না, বেশ কিছু কার্যক্রম আছে যেটা আমরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্রটা গ্রহণ করি অনলাইনে। তো উনি যেটা বলতে চাচ্ছিলেন যে ওই সময়টা হয়তো সচেতন ছিল না, অর্থাৎ জানলই না। অথবা আরেকটা ভালো উনি বিষয় বলেন, আমাকে যেটা প্রলুব্ধ করলো এবং আমি এই বিষয়ে আমার জানা ছিল না, অথবা এটা কাজে লাগানো যেতে পারে, যে ওনাদের ভাষায় যদি প্রচার করা যায় তাহলে ওনারা অনেক বেশি আকৃষ্ট হবেন। তো এটা মনে হয় আমরা করতে পারি, কারণ আমাদের স্যার যেটা বলছিলেন যে আমাদের অনেক স্বেচ্ছাসেবী সংগঠনকে আমরা নিবন্ধন থাকি, ওই এলাকায় যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে আমরা কিন্তু তাদের মাধ্যমে এই কাজটা করতে পারি। তো ওনাদের কোনো লোককে কোনো মানে যিনি ভালো আদিবাসী ভাষা জানেন অথবা উপস্থাপন করতে পারবেন, এইরকম কোনো লোককে কাজে লাগিয়ে ওনারাই কেন আমরা এটা প্রচার করতে পারি, তখন দেখা যাবে যে ওনারা অনেক বেশি আবেদন করবেন অথবা অনেক বেশি জানবেন। আসলে জানাটা সবচেয়ে বড় প্রয়োজন। আমি যদি না জানতে পারি যে কোথায় কোন সুবিধা আছে, কোন সুবিধা পাবো, তাহলে আমি সুবিধাটা নেবো কেমনি? এর জন্য আগে জানার প্রয়োজন। সেই জানার ক্ষেত্রে মনে হয় ওনারা কিছুটা হলে পিছিয়ে আছে, যেহেতু মাঠ পর্যায়ে আমরা কাজ করে এসেছি, মাঠ পর্যায়ে দীর্ঘদিন কাজ করে অভিজ্ঞতার আলোকে আমি যেটা বলি, ওনাদের নিয়ে যথেষ্ট কাজ করার অভিজ্ঞতা আমার রয়েছে। সেই জায়গা থেকে আমি বলবো উনি অবশ্যই আমাদের এই গ্যাপটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তথ্যের ঘাটতি, আদান প্রদানের বিষয়টা, সেটা একটা বড় বিষয়। আমি একটা বিষয় স্যার আপনার নোটিশে নিয়ে আসতে চাই। আমাদের মহাপরিচালক মহোদয় আছেন, আজ থেকে বছর দেড়েক আগে একটা স্টাডি করেছিল এবং প্রথম আলোতে নিউজটা আসছিল যে সোশ্যাল সেফটিনেটের যে কর্মসূচি যেটা ফিল্ড পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে, তার প্রায় 40%-এর বেশি সঠিক লোকের কাছে যায় না। অর্থাৎ এই পয়সাটা মিসইউজ হয়।
এবং এইটা কিন্তু সরকার বিষয়টা অবগত হওয়ার পরে এই অনলাইনের উপর বেশি জোর দিয়েছে যাতে করাপশনটা কমানো যায়। আপনাদের যেমনটি উদ্যোগ একটা নিলেন স্যার, ওদের ভাষায়, আদিবাসী ভাষায় এটা করলে ভালো হবে, তেমনি এই বিষয়টা যাতে সত্যিকার অর্থে একটা উইদাউট ইনভেস্টমেন্ট, একটি পয়সা যদি ইনভেস্ট না করেও যাতে একটা এই সোশ্যাল সেফটি নেটের ভাতাটা পাইতে পারে, সেই জন্য কোনো বিশেষ উদ্যোগ অনলাইন ছাড়া আর কিছু স্যার নেওয়া যায় কিনা? না, ঠিক অবশ্যই নেওয়া যাবে। তো আমি একটা জায়গায় একটু আপনাকে করতে চাই যে আপনি যেটা বললেন যে কিছুদিন আগে যে নিউজটা হয়েছিল যে আমাদের ভাতা বাস্তবায়ন কার্যক্রমের মধ্যে কিছু অযোগ্য লোক আছে অথবা 40%-এর বিষয়টা আপনি বলার চেষ্টা করলেন। এই জায়গায় একটু আমি আলোকপাত করতে চাই। সেটা হচ্ছে আপনারা জানেন যে আমরা যে কোনো কার্যক্রম একটা নীতিমালার আলোকে বাস্তবায়ন করে থাকি। তো আমাদের ভাতা বাস্তবায়ন কার্যক্রম যেটা আমাদের বিশেষ করে বয়স্ক ভাতা যে কার্যক্রমটা আমরা বাস্তবায়ন করে থাকি, এটা কিন্তু আমাদের 2013 সালের যে নীতিমালা, সেই নীতিমালার আলোকেই আমরা এটা বাস্তবায়ন করে থাকি। তো 2013 সালের যে নীতিমালা, সেখানে কিন্তু যে ভাতাভোগীদের যে যোগ্যতা, যে ভাতা পাওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতার অযোগ্যতার যে বিষয়ে মানদণ্ড আছে, সেখানে কিন্তু যে পাওয়ার যোগ্য লোকটা তার একটা আয়ের সীমা থাকে, বার্ষিক একটা ইনকাম থাকে, কত পর্যন্ত তার বার্ষিক ইনকাম হলে আমরা দিতে পারবো। সেখানে আমাদের 10,000 টাকার একটা বিষয় ছিল যে 10,000 টাকা পর্যন্ত যাদের বার্ষিক আয় তারাই কিন্তু ভাতার যোগ্য হবেন। সে 2013 সালের একটা বিষয়। তো আমার মনে হয় যে সংস্থা যারা এই জরিপ কাজটা পরিচালনা করছেন, যারা ওই বিষয়টা নিয়ে এসেছেন, যে বিষয়টা আনার চেষ্টা করেছেন, ওনারা হয়তো ওইটা হয়তো খেয়াল করেন যে যখন তারা জরিপ করছেন তখনও কিন্তু ওই ভাতাভোগীর যে ইয়েটা পাওয়ার যোগ্যতা, সেটা হয়তো 10,000 টাকা হিসাব করে তারা কিন্তু এই জরিপটা পরিচালনা করেছে, যার কারণে হয়তো এই একটা 2013 পরে তো অনেক সময় পেরিয়ে গেছে। 2013 কোথায় 2024 2025 অনেক সময় পেরিয়ে গেছে, কিন্তু ওইটা হয়তো ওনারা নজরে না নিয়ে আসার কারণে হয়তো এই একটা গ্যাপ হতে পারে বলে আমি মনে করি আর কি। তো আপনি যেটা বলতে চাইলেন যে আমাদের জনপ্রতিনিধি যারা আছেন, যাদেরকে আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করলেন, তাদের মাধ্যমে আবেদন করা হয়, তারা এই সুযোগ সুবিধাগুলোর ক্ষেত্রে তারা অনেকটা ভূমিকা পালন করে থাকে। আপনি যথার্থই বলেছেন, কারণ আমাদের নীতিমালাকে যখন আমরা এই কর্মসূচি কার্যক্রমগুলো বাস্তবায়ন করে থাকি, সেখানে কিছু কমিটি থাকে। সরাসরি কিন্তু আমরা সমাজসেবা দপ্তর অথবা সমাজসেবা স্থানীয় পর্যায়ের উপজেলা সমাজসেবা অফিসার অথবা তার কার্যালয় কিন্তু কোনো কাজ করতে পারে না। নির্ধারিত কমিটি থাকে, সেই কমিটির মাধ্যমে কিন্তু বাস্তবায়ন হয়ে থাকে। সেই কমিটিতে দেখা যায় যে স্থানীয় পর্যায়ে যে উপজেলা কমিটি অথবা তারও নিচে যদি আমরা যাই ইউনিয়ন কমিটি যেটা আছে, সেই ইউনিয়ন কমিটিতে ভাতা বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু সভাপতি আমাদের জনপ্রতিনিধি চেয়ারম্যান সাহেব, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়, উনি ওখানকার সভাপতিত্ব করেন। আর সেখানকার যারা অন্যান্য সদস্য যারা আছেন তারা সদস্য হিসেবে থাকেন। আর এখানে আরও কিছু স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে ইনক্লুড করা হয়ে থাকে। তো আমার মনে হয় আমরা অনেক জায়গায় যেটা করে থাকি, এখানে সভাপতি মহোদয়ের মাধ্যমে কিছু কিন্তু বাইরে থেকে যারা অ্যালাইড পার্সন হিসেবে যাদেরকে সংযুক্ত করা হয়ে থাকে সব কমিটিতে, সেই জায়গায় আমাদের মনে হয় একটু কাজ করার সুযোগ রয়েছে। সেই জায়গাগুলোতে যদি আমরা এই আপনাদের পিছিয়ে পড়া মানুষ যারা আদিবাসী বলেন, অনগ্রসর বলেন, এই ধরনের মানুষ অথবা এই ধরনের সাংগঠনিকভাবে তারা কাজ করেন, তাদের প্রতিনিধিকে যদি ওখানে সুযোগ দেওয়া যায় সদস্য হিসেবে, তাহলে তাদের কথাগুলো হয়তো তারা বলতে পারবে। খুবই ভালো রিকমেন্ডেশন স্যার। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এলিগেশনটা আমাদের অধিদপ্তর সম্পর্কে বলা হয়, এইটার ব্যাপারে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত অ্যাডভাইজার মহোদয় একটা মিটিং করেছি। আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা লাইভ ভেরিফিকেশন করব। 8টা বিভাগেই আমরা পাইলটিংয়ের মাধ্যমে এগুলো যাচাই বাছাই করব। এবং যে নীতিমালার কথাটা বলা হলো 2013 সালের নীতিমালা, এটি প্রস্তুত হয়েছে 2011 সালে। এবং এটা হচ্ছে উনি যেটা বললেন যে 10,000 টাকা বাৎসরিক ইনকাম দেখা হচ্ছে, তার মানে কি মাসে 900 টাকার মতো। এই নীতিমালা দিয়ে মানে সঠিক তালিকা প্রণয়ন খুব চ্যালেঞ্জিং একটা জব। ইনক্লুশন এক্সক্লুশন এরর সেখানে রয়েই যায়। তো এই নীতিমালাটাও পরিবর্তনের উদ্যোগ আমরা গ্রহণ করেছি এবং এই যে ইনকাম যে থ্রেশহোল্ড, এটা আমরা আরও ইনক্রিজ করার উদ্যোগ নিয়েছি এবং আমরা আশা করি যে আমাদের যে সমস্ত প্রবলেম অ্যানোমেলিস যেগুলো ছিল এগুলো আমরা ওভারকাম করতে সক্ষম হব। থ্যাংক ইউ স্যার। আমি আমাদের একজন প্রতিনিধি, আমাদের আদিবাসীদের একটা মেয়ে প্রমিলা টুডু, সে অ্যাডভোকেট, জজ কোর্টে ঢাকায় প্র্যাকটিস করছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি আদিবাসীদের অধিকারগুলো নিয়ে সে রিসার্চ করছে। এই আদিবাসী নারীরা কোন কোন ক্ষেত্রে বৈষম্যর শিকার হচ্ছে, বিশেষ করে সামাজিক নিরাপত্তার কর্মসূচি শুধু না, যে আপনার মজুরি হতে পারে কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে, অভিগম্যতার ক্ষেত্রে কোথায় কোথায় আপনি চ্যালেঞ্জ দেখছেন, যদি একটু সংক্ষেপে বলতে পারতেন। শুধু যে আদিবাসী নারীরা বৈষম্য হচ্ছে তা না,
সেখানে আরও মূল ধারায় যারা জনগোষ্ঠী রয়েছে সেখানেও আমরা এই বৈষম্যটা দেখতে পাই। আর এই জন্য আমি এখানে খুব গুরুত্ব বলবো না, তবু গুরুত্ব আছে, যেহেতু কিছুক্ষণ আগে আমাদের আলোচনা হয়েছে যে ভাষাগত, আমরা যেটা বলছি যে ভাষাগত কারণে অনেক সময় সচেতনমূলক আমরা তথ্যটা পাই না, এই জন্য সেই তথ্যটা আমাদের দরকার। আর আমরা যদি এই মজুরির আইনের ক্ষেত্রে যে বিষয়টা দেখি, বাংলাদেশের শ্রম আইন যেটা রয়েছে সেখানে আমাদের ব্যবস্থা যেটা আইনে অধিকার সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে। আমরা 2006 লেবার অ্যাক্ট লতে আমরা যে ধারা আছে 345 এবং 332 ধারায় এখানে সমান মজুরির অধিকারের কথা বলা হয়েছে, কিন্তু এখানে আসলে প্রশ্ন হচ্ছে প্রয়োগটা, তার ব্যবহারটা আমরা কিভাবে করছি। সেই জায়গাতেই আমি আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মহোদয়রা আছেন, এই জায়গাতে ওনারা এই বিষয়টা রাখতে পারেন যে এই নিশ্চিতটা মজুরির ব্যাপারে যে নিশ্চিতকরণ ব্যবস্থা কিভাবে করা উচিত, কিভাবে ওটাকে পরিদর্শন করতে হবে, যারা পরিদর্শক থাকেন ওখানে, তারপরে কমিটি বোর্ডও আছেন, আসলে সেটা কিভাবে পরিচালনা আছে, ব্যবস্থা সব কিছুই আছে, কিন্তু সেটার ব্যবহারটা আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা কিভাবে ব্যবহার করছি। কিন্তু এখানে যখন একজন অভিযোগ করতে যাবে, একজন নারী হোক আর যেটা পুরুষই হোক, তারা কিন্তু ভয় পায়, সচেতনমূলক একটা বিষয় তাদের মধ্যে থাকে না, বা এখানে আমি সঠিক রায় পাবো কিনা, আমার সঠিক যে অধিকার আছে সেটা মূল্যায়ন করা হবে কিনা, এই ধরনের তাদের ভয় ভীতি থাকে। তো এই ধরনের যদি কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে সরকার থেকে, আইন মন্ত্রণালয় থেকে যদি বলি আমরা, সেখানে যদি শ্রম আইন যে ব্যবস্থা আছে সেগুলো কিভাবে আরও তৃণমূল পর্যায়ে রুট লেভেলে এগুলাকে তাদের সচেতনমূলক যে অধিকারগুলো রয়েছে সেটা কিভাবে পৌঁছানো যায় সেই বিষয়টা সরকারিভাবে নজর দিতে পারেন ওনারা। তারপরে এখানে আমি মনে করি যে ডিজিটাল পেমেন্ট, আমরা যদি ডিজিটাল পেমেন্ট দিতে পারি তাহলে এখানে স্বচ্ছ একটা বিষয় থাকবে যে এখানে কিভাবে মজুরিটা বন্টন হলো, কে কতটা পেল, এখানে আর মানে পিছনে কোনো প্রশ্ন থাকবে না যে আসলে নারীদের যেমন পুরুষদের দেওয়া হয় 500 থেকে 700, সেখানে নারীদেরকে দেওয়া হচ্ছে 350 থেকে 400 এরকম, বা 300 থেকে 350। এখানে আরেকটা বিষয় যোগ করি, আদিবাসীদের ক্ষেত্রে যেহেতু এটার ভাষাগত একটা বিষয় আছে, তারপরে বোঝার দিক থেকে যদি তথ্য জ্ঞানের যে বিষয়গুলো স্যার একটু আগে বললেন, যেটা যে অনলাইন সিস্টেম করা হচ্ছে, এই জায়গাতে আসলে কিভাবে আমরা তৃণমূল পর্যায়ের মানুষগুলোকে তথ্য আমরা দিব, বা তারা যখন কাজ করবে অনলাইন বেচে আরেকজনের উপর নির্ভর করতে হচ্ছে, তাকে আরেকজনের উপর যখন নির্ভর করতে হচ্ছে তাকে টাকা পেমেন্ট করতে হচ্ছে অনলাইনে কাজের জন্য, সে যেহেতু অনভিজ্ঞ বা সেই যদি অক্ষর জ্ঞান না থাকে তাহলে তো সেটা করতে পারবে না। তো এই জায়গাটা সিস্টেমটা আসলে কীভাবে করা উচিত আমাদের একটু চিন্তা করতে হবে। এখন আমরা রাজকুমার স্যারের কাছে একটু শুনতে চাই, আমাদের পরিচালক মহোদয় বলছিল যেটা যে ওই কমিটিগুলোতে মানে পার্টিকুলার ইউনিয়নের যে সিলেকশন কমিটিতে, সেখানে আপনাদের একটা প্রতিনিধি যদি আমাদের মহাপরিচালক মহোদয় একটা পরিপত্রই যদি দেয় যে যদি ঢুকে দেওয়ার জন্য, তাহলে এটার বাইরে মানে একটা ধরে নেন যে যেহেতু স্যার আসছেন, ওনারা আসছেন, আপনাদের জন্য কিছু উপকার সহযোগিতা হবে আমার দৃঢ় বিশ্বাস। আপনার কি মনে হয় আরও কি কমিটি আছে যেখানে আপনাদেরকে ইনক্লুড করলে আমাদের এই ক্ষুদ্র নিজ গোষ্ঠী এবং আদিবাসী ভাই বোনেরা একটু সহযোগিতা পাইতে পারে? আসলে প্রত্যেকটা ইউনিয়ন আছে স্ট্যান্ডিং কমিটি আছে, 13টা কমিটি আছে স্ট্যান্ডিং কমিটি। তো সেখানকার যে সবগুলো 13টা কমিটি 13 ধরনের কাজ আছে, কিন্তু এটা আসলে ইউনিয়ন পরিষদে সবগুলো ওই ধরনের ফাংশন থাকে না। হ্যাঁ, অনেকে আর কি, আবার অনেকে থাকে, পুরোটাই বলবো যে থাকে না তেমনও নাই, অনেকে এ করে না। সেই সব জায়গাতে যে এই যে বাস্তবায়ন যে কমিটিগুলো বলেছেন স্যার আপনি, তো সেইখানে যদি একটা চিঠি দেওয়া হয় যে এই কমিটিতে রাখতে হবে, তাহলে আদিবাসী প্রতিনিধি থাকবে। আরেকটা বিষয় এখানে আমরা লক্ষ্য করি, অনেকে আদিবাসী প্রতিনিধি রাখে কোনো জায়গায়, রাখতে হবে তাই রেখেছে, কিন্তু উনি কোনো কথা বলতে পারে না এরকম লোককে রেখেছে। মানে ওনার কাজ হলো বসে থাকা, উনি কথা বলুক আর না বলুক, আদিবাসী প্রতিনিধি রাখতে বলেছেন আমি রাখেছি,
কিন্তু উনি তো আর কথা বলতে পারে না। সাংগঠনিক রাইট, দক্ষতা, ক্ষমতা, জি স্যার, যোগ্যতা যার এরকম লোককেই কিন্তু হ্যাঁ, এখানে হ্যাঁ, include না করা পর্যন্ত হ্যাঁ, আসলে ভালো কাজটা তাহলে হবে না, ওনারা সেটাই অ্যাক্টিভলি এটাই করতে পারে। তো হোয়াট উই ক্যান ডু স্যার, আমার মনে হয় স্যার মহাপরিচালক মহোদয়ের কাছে স্যার আসি আমরা একটা জিনিস চিন্তা করতে পারি কিনা, এরকম কোনো স্যার এই যে সরকারের যে প্রকল্পগুলো গ্রহণ করা হয় আপনার অধিদপ্তর থেকে পূর্বে গ্রহণ করা হয়েছে, যে এই যে এই আপনার ডিপিপিপি যেটা স্যার, এটা ওই যে প্রাইভেট কি বলে পার্টনারশিপ প্রকল্প, 80% সরকার দেয়, এনজিওরা 20% দেয়। বিশেষ যদি প্রকল্প আমরা স্যার ওই এলাকাতে যদি গ্রহণ করি, সেখানে আপনার স্যার পিজি থাকবে এবং তার এজেন্ডাই থাকবে যে তুমি এইদেরকে ক্যাপাসিটি বিল্ডিং করো, যাতে ওরা এই আমাদের প্রোগ্রামগুলো বুঝতে পারে, এই প্রোগ্রামের মধ্যে সে ঢুকতে পারে এবং এদের জীবনমান উন্নয়নের জন্য ভূমিকা রাখতে পারে। তো এটা স্যার আপনার প্রকল্প, আপনার পিডি এবং আপনার জন্য একটা স্যার বড়, আমার মনে হয় যে জাতির জন্য একটা বড় অ্যাচিভমেন্ট হবে। ওরা আর এই অভিযোগ স্যার দিতে পারবে না ফিউচারে। আমি একটু স্যার, প্লিজ। আপনাদের বলতে স্যার। চাই, যেটা সমাজসেবায় আমাদের এরকম অসংখ্য কার্যক্রম আছে। এই মুহূর্তে আমাদের বেশ কয়েকটা প্রজেক্টও চলমান আছে, সরকারি উদ্যোগে, সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে এবং ফরেন ফান্ডেও এরকম প্রজেক্ট আছে, যেখানে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, তাদের পুনর্বাসনের জন্য আর্থিক সহযোগিতা করছি, ইন কাইন্ড আমরা তাদেরকে বিভিন্ন সরঞ্জামও প্রদান করছি, এই সুযোগ আছে। এবং যেটি আমাদের সঞ্চালক মহোদয় বললেন যে আমরা সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে যদি এরকম আপনি প্রজেক্ট সরকারের সাথে করতে চান, আপনাদের মতো কোনো সংগঠন, সিটি কর্পোরেশন এরিয়া 60% এবং প্রত্যাশী সংস্থা 40%, জি। এবং সিটি কর্পোরেশন এরিয়ার বাইরে যদি হয় সেক্ষেত্রে 80% সরকার দেবে আর 20% প্রত্যাশী সংস্থা দেবে। সুতরাং এরকম প্রজেক্ট করার মাধ্যমে আমরা যে কোনো জনগোষ্ঠীর জন্য কাজ করতেই পারি। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ডিপিপি করে থাকি এবং এটার ফিজিবিলিটি স্টাডি করার মাধ্যমে আমরা সরকারি সহযোগিতায় যৌথ উদ্যোগে এই কার্যক্রমগুলো আমরা পরিচালনা করি। আমরা প্রমিলার কাছে শেষ কথা শুনে স্যার, যে যেহেতু ও অধিকার কর্মী এবং নারীদের কথাই সে বলবে আমরা মনে করি, তা আপনি কি মনে করেন যে আপনি কোন কোন বিষয়ে ইমিডিয়েটলি আমাদের মহাপরিচালক মহোদয় আছেন, তো তারা যদি স্টেপ নেয় তাহলে আপনাদের মেয়েদের, আদিবাসী মেয়েদের জন্য কিছু করা হবে বলে মনে করেন? বিশেষ কিছু উদ্যোগের কথা বলতে পারেন যে এই জিনিসটা করলে আদিবাসী নারীরা সামনে এগিয়ে আসতে, কিংবা ভয়েস রেজ করতে পারবে, তার অধিকার অর্জন করতে পারবে। যারা তৃণমূল পর্যায়ে আছে, যারা এসএসসি পাশ করেছে, 9 পাশ করেছে, ওদের জন্য আমরা কিভাবে তাদেরকে উন্নয়নের জায়গায় নিয়ে যাব, এই জায়গাতে আমি মনে করি যে ছোট ছোট ট্রেনিং সমাজ সেবা অধিদপ্তর করতে পারেন ওনারা। ব্যবসা, আমি মনে করি যে এখন আমাদেরকে যদি আপনারা আমাদের আদিবাসী নারীদেরকে ব্যবসার দিকে একটু আমাদেরকে মনোযোগ দেন। আমাদের দর্শকের উদ্দেশ্যে স্যার যদি একটু বলেন যে আমরা নেক্সটে অধিদপ্তর থেকে এই ক্ষুদ্র নৃগোষ্ঠী তথা আদিবাসীর জন্য স্যার কি করার একটা উদ্যোগ নিতে পারেন, জাতির উদ্দেশ্যে যদি একটু স্যার আশা দেন, ওনারাও খুশি হয়। আপনাদের দু একটি পয়েন্ট অ্যাড করে আমি কনক্লুশনে যাব। সেটা হচ্ছে 5টা ভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়েছে। আপনারা জানেন আমরা শিক্ষাবৃত্তি দিচ্ছি বাচ্চাদের, আদিবাসীদের, তাদের পোশাক থেকে শুরু করে শিক্ষা উপকরণ প্রদান করছি। আমরা দুর্গম এলাকায় কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে, মোবাইল মেডিকেল টিম সেখানে কাজ করছে, স্বাস্থ্যসেবা যারা প্রশিক্ষণ প্রাপ্ত স্থানীয়দের অন্তর্ভুক্ত করা হচ্ছে। আপনার মা শিশু স্বাস্থ্য পুষ্টি কর্মসূচির সম্প্রসারণ করা হয়েছে। তারপরে আদিবাসী যে উৎসবগুলো সরকার স্বীকৃতি দিচ্ছে, সেখানে ফান্ড দিচ্ছে এবং সহযোগিতা প্রদান করছে। আদিবাসীদের সংস্কৃতি এটা সংরক্ষণের জন্য সংস্কৃতি একাডেমি তৈরি করা হয়েছে। আমরা যদি পার্বত্য চুক্তি 97 যেটা হয়েছে সেটা যদি বাস্তবায়ন করি, তাদের যে ভূমির সমস্যার এটার একটা ভালো সমাধান আমরা আশা করতে পারি। তাদের ভূমির সত্ত্ব তারা ফেরত পাবে। আমরা কৃষি উপকরণ সহ আদিবাসীদের আধুনিকীকরণের ব্যাপারে সরকার জোর দিচ্ছেন, কাজ করছেন, বিভিন্ন রকম উপকরণ বিতরণ করা হচ্ছে। হস্তশিল্প, বাঁশ সহ বেতজাত যেগুলো পণ্য আছে সেগুলো বিপণনেও সরকার সহায়তা করছে। আর আজকে যে বিষয়গুলো আপনারা বললেন, যে আমরা এটা ফিল করি যে একটা স্টাডি হওয়া দরকার, যে স্টাডি বা আমরা সার্ভের মাধ্যমে যে সমস্যাগুলো আছে সেটা চিহ্নিত করে অনলাইনের মাধ্যমে যাতে স্বচ্ছতার মাধ্যমে কাজগুলো করতে পারি এবং আমাদের আদিবাসী জনগোষ্ঠী তারা ভয়েস রেইজ করবে, আমরা এখানে কান দিয়ে শুনবো, সেটা বাস্তবায়ন করব, গুরুত্ব দিব, অগ্রাধিকার দিব। আর আমরা এই ধরনের প্রজেক্ট করার জন্য আমরা আপনাদের পাশে সবসময় আছি, উৎসাহিত করছি। আপনাদের সাংবিধানিক যে অধিকার সেটি নিশ্চিত করার জন্য সরকার তৎপর। আমরা সরকারের পক্ষে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, লোকবলের স্বল্পতা আছে, সেগুলো আমরা ওভারকাম করার জন্য আমরা
কর্মসূচি নিয়েছি। আমরা নিয়োগ টিয়োগ দিলে আমরা এই একটু অ্যাড করি স্যার, উনি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি যেটা কথা বলতে চাচ্ছিলেন স্যার, অনেকগুলো প্রশিক্ষণ অলরেডি হয়ে গেছে, দেওয়া হয়েছে, অনেকে পেয়েছেন। ওই কর্মসূচি কিন্তু আবারও শুরু হতে যাচ্ছে স্যার, আপনি নিশ্চয়ই জানেন স্যার। এই বিষয়টা আমাদের সামনে একটা সুযোগ রয়েছে স্যার, তাদেরকে আবার জনগোষ্ঠীকেও আমরা অন্তর্ভুক্ত করে আমাদের কার্যক্রম চলমান আছে। তাদের পুনর্বাসন সহ তাদের আর্থিক সহযোগিতা এটা আমরা প্রদান করছি, এবং তাদের এই বিপণনের জন্য আমাদের সেল সেন্টারগুলো রয়েছে, সেটা কার্যক্রম চলমান আছে। যে আলোচনা হলো, আমার বিশ্বাস একটা খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা সমস্যাগুলো জানতে পেরেছি এবং সরকারের যে উদ্যোগগুলো আছে সেটাও কিন্তু আমরা এবং দর্শক শ্রোতা সকলে জানতে পেরেছে। এবং সবশেষে মহাপরিচালক মহোদয় যেটা বললেন যে উনি কিছু উদ্যোগ আরও নেবেন যাতে এই জনগোষ্ঠীর সুযোগ সুবিধা আরও বেশি পায়, এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তির জায়গা। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং এই প্রোগ্রামে যারা আমাদেরকে সহযোগিতা করে এই আলোচনার সুযোগ তৈরি করার জন্য, তাদের মূলত গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং সুইজারল্যান্ড দূতাবাস তাদেরকে, এবং যারা সিভিক এনগেজমেন্ট ফান্ড যারা ম্যানেজ করছে তাদেরকে ধন্যবাদ দিকে লাইট হাউসের উদ্যোগী আলোচনাটা আজকে সকলে আপনাদেরকে আরেকবার ধন্যবাদ দিয়ে শেষ করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের এপিসোডে আপনার সাথে দেখা হবে, ইনশাল্লাহ আমরা কথা বলতে পারবো। আসসালামু আলাইকুম।